নাইট্রোজেন মলিকুল ধরো, এর আগের দিন আমরা অক্সিজেন নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, অক্সিজেন থেকে O2 প্লাস আয়ন, O2 মাইনাস আয়ন, O2 ডবল মাইনাস আয়ন। নাইট্রোজেনে ইলেকট্রন থাকে কটা? নাইট্রোজেন মলিকুল মানেই হচ্ছে 14 ইলেকট্রনের সিস্টেম। 14 ইলেকট্রন সিস্টেম মানে তোমার বিন্যাস হবে কি? সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, sigma star 2s2, pi 2px2, pi 2py2, sigma 2pz2। দেখো দেখি 14টার হিসাব মিলল কিনা। 2, 4, 6, 8, 10, 12, 14, 14টার হিসাব আমাদের পুরো মিলে গেছে। তাহলে প্রথম কথা আমরা বের করি, দেখো বন্ড অর্ডার কত, নাইট্রোজেনের বন্ড অর্ডার। এমনি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী বলি দুটো নাইট্রোজেন মলিকুলের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। এবার সত্যি করে ট্রিপল বন্ড থাকে যদি, তার মানে অ্যাকর্ডিং টু এমও থিওরি বন্ড অর্ডার হওয়া উচিত 3। সেটা হয় কিনা দেখো। বন্ড অর্ডার ফর্মুলা কি? নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বাই 2। তাই তো, এটাই তো ফর্মুলা। এখানে বন্ডিং এ কটা আছে? 2, 4, 6, 8, 10, 12। 12টা ইলেকট্রন আছে বন্ডিং এ। অ্যান্টি বন্ডিং এ কটা আছে? 2, 2, 4 বাই 2। কত হিসাবে গন্ডগোল হলো কিছু? 2, 4, 6, 8, 10। এখানে 10 মাইনাস 4 বাই 2, তার মানে 6। তার মানে 3 হচ্ছে বন্ড অর্ডার। তো ঠিকই আছে, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী আমরা ভাবতাম যে ট্রিপল বন্ড, বন্ড অর্ডার 3 পেলাম, ভালো রেজাল্ট। এবার যদি তোমাকে বলা হয় নাইট্রোজেন মলিকুলটা কি প্যারাম্যাগনেটিক না নাইট্রোজেন মলিকুলটা ডায়াম্যাগনেটিক? অবশ্যই ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হতে গেলে একটা বিজোড় ইলেকট্রন অন্তত লাগতো, একটিও বিজোড় ইলেকট্রন নেই, তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবার তুমি যদি অক্সিজেনের মতোই N2 প্লাস আয়ন খুঁজতে যাও, N2 প্লাস আয়নের বিন্যাস। N2 প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। কোথার থেকে বেরোবে? একদম বাইরের থেকে। এবং ঘটনাক্রমে এবার কিন্তু বাইরেরটা বন্ডিং। সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, pi 2px2, pi 2py2, sigma 2pz1। তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার সমান হচ্ছে, দেখো 2, 4, 6, 8, 9, 9 মাইনাস 4 বাই 2, তার মানে 2.5। N2 বন্ড অর্ডার ছিল কিন্তু 3, মানে কি ছিল? 10 মাইনাস 6 বাই 2, 3। এবার দেখো N2 প্লাসে কিন্তু বন্ড অর্ডার কমে গেল। বন্ড অর্ডার কমলে কি হয়? বন্ড স্ট্রেংথ কমে যায় আর বন্ড লেন্থটা বেড়ে যায়। অক্সিজেনের থেকে উল্টো দেখছো তুমি, N2 প্লাস, N2 প্লাস প্লাস সিগমা 1s2, sigma star 1s2, sigma 2s2, sigma star 2s2, pi 2px2, pi 2py2, এইটা বেরিয়ে গেছে, সিগমা 2pz2টা বেরিয়ে গেছে।
তাহলে বন্ড অর্ডার কত হবে দেখো, বন্ড অর্ডার হবে কিন্তু 8 মাইনাস 4/2, তার মানে 2। বুঝতে পেরেছ? তাহলে তুমি যদি বন্ড স্ট্রেংথ তার অর্ডার মাপতে চাও, বন্ড স্ট্রেংথের অর্ডার মাপতে চাও, bond strength, বন্ড স্ট্রেংথ যদি তুমি মাপতে চাও তাহলে তুমি কি পাবে, নাইট্রোজেনের বন্ড স্ট্রেংথ সব সময় বেশি কার চাইতে N2+, আবার N2+ এর বেশি কার চাইতে N2+। একই অর্ডার তোমার বন্ড অর্ডারও তাই, N2, N2+, N2+। যদি বন্ড লেন্থ বের করতে দেয় তাহলে একদম উল্টে যাবে, বন্ড লেন্থ কিন্তু N2+ এর বন্ড লেন্থ অনেক বেশি, গ্রেটার দ্যান N2+, গ্রেটার দ্যান N2। বুঝে যাচ্ছে কথাটা? এবার যদি তুমি N2- করো, N2- sigma 1s2, sigma star 1s2, sigma 2s2, sigma star 2s2, pi 2px2, pi 2py2, sigma 2pz2, পাই স্টার, একটা ইলেকট্রন তো ঢুকলো, সে কোথায় ঢুকবে, পাই স্টার 2px বা পাই স্টার 2py এ ঢুকবে, কারণ এদিকগুলো পুরো ভর্তি হয়ে আছে। তাহলে বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার কত হবে দেখো, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল 10, অ্যান্টি বন্ডিং এ 5 ডিভাইডেড বাই 2, তাহলে 5/2, that is 2.5। বন্ড অর্ডার হয়ে গেল 2.5, মানে নাইট্রোজেনের চাইতে কম। এক্ষেত্রে একটা জিনিস আলোচনা করার আছে দেখো, যদি তুমি N2+ নিতে, N2+, তাহলে তুমি বন্ড অর্ডার কত পেতে? একটু আগে আমরা হিসাব কষেছি, আমি পাশাপাশি রাখছি তুলনা বোঝানোর জন্য। sigma 1s2, sigma star 1s2, sigma 2s2, sigma star 2s2, pi 2px2, pi 2py2, sigma 2pz2, 2pz2 তো হতো না, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2pz1। তাহলে এখানে বন্ড অর্ডার কত হতো দেখো, এখানেও বন্ড অর্ডার হতো, বন্ড অর্ডার বিয়োগ 9 মাইনাস 4/2, তার মানে সেই 2.5, 9 মাইনাস 4/2, তার মানে সেই কি হলো 2.5 গিয়ে দাঁড়ালো বেড়ে গেছে। তাহলে N2+ আর N2- দুটোর বন্ড অর্ডার সমান। এবার যদি কেউ প্রশ্ন করে স্থায়িত্ব সম্পর্কে, which one is more stable, whether N2+ or N2-,
তুমি সবসময় বলবে N2 প্লাস বেশি স্টেবল N2 মাইনাসের চাইতে। কেন বেশি স্টেবল? বন্ড অর্ডার হচ্ছে প্রাথমিক পরিমাপ, যার বন্ড অর্ডার বেশি সে স্থায়ী বেশি। কিন্তু দুজনের যদি বন্ড অর্ডার সমান হয়ে যায়, তখন তুমি স্টেবিলিটি বিচার করতে গিয়ে দেখবে কোনটার অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন সংখ্যা বেশি। N2 প্লাসের অ্যান্টি বন্ডিং এ 4টে ইলেকট্রন আছে, আর N2 মাইনাসের অ্যান্টি বন্ডিং এ 5টা ইলেকট্রন আছে। তাই বন্ড অর্ডার সমান হওয়া সত্ত্বেও যেহেতু N2 মাইনাসে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বেশি, অ্যান্টি বন্ডিং অরবিটাল কখনোই তোমাকে বন্ড তৈরিতে উৎসাহ দেয় না। ঠিক আছে, কখনোই বন্ড তৈরি করতে উৎসাহ দেয় না। যেহেতু N2 মাইনাসে সেই ইলেকট্রনের সংখ্যা বেশি যাকে বন্ড তৈরিতে উৎসাহ দেয় না, তার স্থায়িত্ব কম। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস শিখলে তোমরা, বন্ড অর্ডার দিয়ে স্থায়িত্ব ব্যাখ্যা করছিলাম, তার সঙ্গে এটা আমরা শিখলাম যদি দুজনের বন্ড অর্ডার সমান হয়ে যায় তখন স্থায়িত্বের বিচারে আসবে অ্যান্টি বন্ডিং অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে। যদি নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বেশি হয়ে যায় তাহলে সেটার স্থায়িত্ব কমে যায়। সেই যুক্তিতে N2 প্লাস আর N2 মাইনাসের মধ্যে বিচার করলে N2 প্লাস কিন্তু তুলনায় বেশি স্থায়ী। বোঝা যাচ্ছে কথাটা? এরকম তুমি নানান জায়গাতে দেখতে পারো। ধরো তোমাকে প্রশ্ন করা হলো নিষ্ক্রিয় গ্যাসগুলো মোনো অ্যাটমিক কেন? হিলিয়াম, নিয়ন এদের মলিকুলের মধ্যে একটাই মাত্র অ্যাটম থাকে কেন? একের বেশি অ্যাটম আমরা পাই না কেন? তো ভ্যালেন্স বন্ড থিওরি সাহায্য নিয়ে যখন আমরা এক্সপ্লেন করতাম তখন অনেক কথা বলতাম যে এদের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন খুব স্থায়ী হয়, সেটা বলতাম। আরো বলতাম এদের আয়নাইজেশন পোটেনশিয়াল খুব বেশি। আউটার মোস্ট শেলের কনফিগারেশন স্টেবল হলে কি হবে? এরা শেয়ারিং করতে চাইবে না, ইলেকট্রন শেয়ারিং এ যেতে চাইবে না। আর কি বলতাম? আর বলতাম এদের আয়নাইজেশন পোটেনশিয়াল খুবই বেশি, এরা চট করে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন তৈরি করতে চায় না। এদের ইলেকট্রন অ্যাফিনিটির মান এতই কম যে এরা ইলেকট্রন নিতে চায় না। তাহলে আয়নিক কম্পাউন্ড করার চান্স নেই, কোভ্যালেন্ট কম্পাউন্ড করার চান্স নেই, কোভ্যালেন্ট বন্ড তৈরি করার চান্স নেই। তাই এদের মলিকুলের মধ্যে একটাই ইলেকট্রন থাকবে, কারোর তো কারোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাই নেই। এমো থিওরি দিয়ে তুমি সেটা কি করে ব্যাখ্যা করছো সেটা দেখো। ধরো He2 হয় কিনা, He2 এক্সিস্ট করে কি করে না, এমন থিওরি থেকে আমরা দেখছি। He2 মানে কটা ইলেকট্রন সিস্টেম? 4 ইলেকট্রন সিস্টেম। ফোর ইলেকট্রন সিস্টেম মানে কি? সিগমা 1s2 সিগমা স্টার 1s2, সিগমা 1s2 সিগমা স্টার 1s2। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার কি হলো? বন্ড অর্ডার সমান 2 minus 2/2, that is 0। তাহলে He2 তৈরি হবে না, বন্ড অর্ডার 0, He2 তৈরি হবে না। মজা দেখো, যদি He2 প্লাস, এই আয়নটা কি তৈরি হবে? এটা কতগুলো ইলেকট্রন আছে? হিলিয়ামে থাকে 4টে, একটা বের করে নেওয়া হয়েছে, তাহলে 3 ইলেকট্রন সিস্টেম। সিগমা 1s2 সিগমা স্টার 1s1, কারণ যে ইলেকট্রনটা বেরোবে সেটা বাইরের থেকে বেরোবে, সিগমা স্টার 1s থেকে বেরোবে। তাহলে বন্ড অর্ডার কত দাঁড়াবে? বন্ড অর্ডার হচ্ছে 2 - 1/2,
তার মানে হচ্ছে 0.5। বন্ড অর্ডার আছে মানে এর এক্সিস্ট করার সম্ভাবনা রয়েছে, মানে He2+ সে এক্সিস্ট করে, এটা করে না কিন্তু এটা করে। He2+ সে এক্সিস্ট করে, বোঝা যাচ্ছে কথাটা? তো এরকম এই জিনিসগুলো আবার ভ্যালেন্স বন্ড থিওরিতে তুমি ব্যাখ্যা করতে পারতে না। যদি বলো He2+, তাহলে তো তোমার σ1s2, তার মানে বন্ড অর্ডার 1 হয়ে যাবে, সেটা আরো এক্সিস্ট করার সম্ভাবনা রয়েছে। আর একটা ফুল সেট দেখায়, দেখো C2 কার্বন। C2 মানে 12 ইলেকট্রন সিস্টেম। ইলেকট্রন সিস্টেম C2 মানে হচ্ছে 12 ইলেকট্রন সিস্টেম। তা তুমি কিভাবে লিখবে? σ1s2 σ*1s2 σ2s2 σ*2s2, 2 4 6 8 হয়ে গেল, π2px2 π2py2, 2 4 6 8 10 12। তাহলে বন্ড অর্ডার কত হলো? বন্ড অর্ডার হলো তোমার 2 4 6 8, 8 - 4/2, তার মানে 2। এবার যদি বলে C2+, মানে একটা ইলেকট্রন বেরোবে, কোথা থেকে বেরোবে? একদম বাইরে থেকে বেরোবে। σ1s2 σ*1s2 σ2s2 σ*2s2 π2px2 π2py1। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডার কত হলো? যথারীতি বন্ড অর্ডার হলো, বন্ডিং এ একটা ইলেকট্রন কমে গেছে, 7 - 4/2, তার মানে 1.5। C2+ কি হবে? C2+ হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক হবে, কেননা একটা বিজোড় ইলেকট্রন আছে, আর C2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। যদি C2- করতে, σ1s2 σ*1s2 σ2s2 σ*2s2 π2px2 π2py2। ঠিক আছে, আর একটা এক্সট্রা ইলেকট্রন, সেটা কোথায় যাবে? σ2pz1। তাহলে C2- এ কত দাঁড়াবে তোমার? 2 বন্ড অর্ডার যদি করি, 2 4 6 8 9, 9 - 4, বন্ড অর্ডার হচ্ছে 9 - 4/2, তার মানে 2.5। ঠিক আছে, C2+ ও প্যারাম্যাগনেটিক, C2- ও প্যারাম্যাগনেটিক, এরকম করে বের করে তোমার। এই করতে পারলে মোটামুটি আমাদের যা প্রশ্ন আসে উচ্চ মাধ্যমিক স্তরে বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো আসে, সেগুলোকে আমরা সলভ করতে পারি। তো কেমিক্যাল বন্ডিং একটা বিষয় ছাড়া আমরা পড়া শেষ করলাম, বুঝলে? রেজোনেন্সটা আমাদের পড়া হয়নি, রেজোনেন্স পড়াটা আমাদেরকে হয়নি। আমরা অবশ্যই রেজোনেন্স পড়বো, আমি এখন পড়বো না, আর একটু আমরা অন্যান্য বিষয়গুলো একটু চর্চা করে নিই, তারপর আমরা রেজোনেন্স পড়বো। বিশেষত অ্যারোমেটিক পড়তে গিয়ে আমরা রেজোনেন্স পড়বো, অর্গানিক পড়তে গিয়ে, তাদের অ্যারোমেটিক না বলে যদি বলি অর্গানিক পড়তে গিয়ে আমরা রেজোনেন্স পড়বো, এবং তখন আমি আলোচনা করব কেমিক্যাল বন্ডিং এর সাপেক্ষে। সেটা তোমাদের পক্ষে অনেকটা সহজ এবং কম পরিশ্রমের হবে, কারণ রেজোনেন্স জিনিসটা মূলত কাজে আসে তোমার অর্গানিক কেমিস্ট্রিতেই, মানে 12 ক্লাস স্ট্যান্ডার্ডে
ইনঅর্গানিকে কমই কাজে আসে, কিছু ছবি টবি আঁকতে দেয়, তো আমরা তখন সেটা প্র্যাকটিস করবো। আর এখন পড়লে সেই অর্গানিকের সময় একদম ভুলে সব মেরে দেবে, তখন আবার নতুন করে পড়তে হবে। তাহলে এরপর আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, তোমরা দেখবে এস ব্লক এলিমেন্ট তোমাদের ইনঅর্গানিকে আছে, আমরা সেই এস ব্লক এলিমেন্ট পড়া শুরু করব। আজ এই পর্যন্ত।